প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নর্ডেন কলেজ অনলাইন এডুকেশনের সবাইকে স্বাগতম। প্রতিদিনের আয়োজনের পরিপ্রেক্ষিতে আজকে আলোচনায় আসছি আমি নন্দন সরকার, প্রভাষক গণিত বিভাগ, নর্ডেন কলেজ ময়মনসিংহ। আমাদের আজকে আলোচিত বিষয়বস্তু হলো অন্তরীকরণ। ইহা উচ্চতর গণিত প্রথম পত্রের 9ম অধ্যায়। উক্ত অধ্যায়টি ক্যালকুলাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই আসি ক্যালকুলাসে সূত্রপাত সম্পর্কে। আমরা যদি ক্যালকুলাস সম্পর্কে একটু পর্যবেক্ষণ করি, ক্যালকুলাস সূত্রপাত অর্থাৎ কিভাবে এর সূচনা হয়েছিল বা কোথা থেকে আসছে ক্যালকুলাস বিষয়টা কি। আসলে যদি আমরা একটু পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে যে 4th শতাব্দীতে ভারতের একজন গণিতবিদ আর্যভট্ট, তারপরে 11শ শতাব্দীতে, একাদশ শতাব্দীতে ভারতে আরেকজন গণিতবিদ ভাস্করা এবং পারস্যের একজন গণিতবিদ আলতুমি ইত্যাদি গণিতবিদগণ ক্যালকুলাস সম্পর্কে বিস্তর আলোচনা করেছিলেন। তার প্রায় দীর্ঘদিন পর্যন্ত এই বিষয়গুলো আমাদের কাছে একদম লুকায়িত ছিল, কিন্তু ষোড়শ শতাব্দীতে আমরা বিশেষ করে ষোড়শ শতাব্দীতে স্যার আইজ্যাক নিউটন এবং লিবনিজ ওনাদের অবদানের সাহায্যে আমরা ক্যালকুলাসকে একদম আধুনিক রূপে পাই। তো অনেকেরই এখানে একটা দ্বিমত আছে। অনেকেই বলে যে স্যার আইজ্যাক নিউটন ক্যালকুলাসের আবিষ্কারক, আবার অনেকেই বলে যে লিবনিজ ক্যালকুলাসের আবিষ্কারক। তো এই বিষয়টা একটা দ্বিমত ছিল তখনকার সময়, এবং এটা একটা ন্যাক্কারজনক ঘটনা ছিল। এটা নিয়ে অনেক বিতর্ক ছিল। তো আমরা নর্মালি যদি দেখি, দুইজনের একটু নোট থেকে পাওয়া যায় যে বিজ্ঞানী নিউটন ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন আবিষ্কার করেছিলেন 1663 খ্রিস্টাব্দে, এবং সেটা প্রকাশ করেছিলেন 1693 খ্রিস্টাব্দে। আবার গটফ্রেড লিবনিজ উনি আবিষ্কার করেছিলেন 1674 খ্রিস্টাব্দে, এবং প্রকাশ করেছিলেন 1684 খ্রিস্টাব্দে। তাহলে এখানে দুইজনের আবিষ্কারের যে সাল, সেটাতে যদি দেখা যায় যে বিজ্ঞানী নিউটন 8 বছর আগে আবিষ্কার করেছিলেন, 8 বছর পূর্বে নিউটন আবিষ্কার করেছিলেন। কিন্তু প্রকাশকালের পরিপ্রেক্ষিতে দেখা যায় যে লিবনিজ 1684 খ্রিস্টাব্দে প্রকাশ করেছিলেন, অর্থাৎ আর নিউটন করেছিলেন 1693, অর্থাৎ 9 বছর পূর্বে লিবনিজ প্রকাশ করেন। এই বিষয়ে যখন বিতর্কিত চলছিল, তখন রয়্যাল সোসাইটি ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে কে আবিষ্কার করেছিলেন বা কারটা আগে পূর্বে আবিষ্কৃত হয়েছিল। তো কালক্রমে বা ওই দৈবক্রমে যেভাবে বলি আমরা, পদাদিক্রমে ওই রয়্যাল সোসাইটির প্রধান ছিলেন বিজ্ঞানী নিউটন, এবং তিনি ঘোষণা দেন যে তিনি মূলত ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন। তো তার প্রায় 150 বছর পূর্বে ভারতের কেরালাতে একটি বই আবিষ্কৃত হয়েছিল। সেই বইটির নাম ছিল সেই বইটির নাম ছিল যুক্তি ভাষা। সেটা ভারতের কেরালাতে আবিষ্কৃত হয়েছিল, এবং সেই বইটিতে মাধব নামে একজন গণিতবিদ এই ক্যালকুলাস সম্পর্কে বিস্তর আলোচনা করেছিলেন, যা আমরা বর্তমানে পড়ছি বা দেখছি। যদিও পরবর্তীতে এই মাধব নামে ওনার কোনো তত্ত্ব আমরা পাই নাই। এখন পর্যন্ত নিউটনকেই বলা হয় যে গণিতের আবিষ্কার, ক্যালকুলাসের আবিষ্কারক। তো যাই হোক, তো আমরা ক্যালকুলাসের আবিষ্কারক স্যার আইজ্যাক নিউটন কি বলবো, বা আমরা এটাই পরে আসবো। এরপরে আসি এই ক্যালকুলাসের ব্যবহারটা কোথায়।
ব্যবহার। নর্মালি ক্যালকুলাস আমরা ব্যবহার করি আলোক বিজ্ঞান, শব্দ বিজ্ঞান, তরঙ্গ বিজ্ঞান, তারপর হলো পদার্থবিজ্ঞানের সকল মৌলিক শাখায়। তা ক্যালকুলাস শব্দটির অর্থ হলো পাথর বা নুড়ি বা পাথুরি, অর্থাৎ ভাঙা কিছু কিছু অংশ, এটা আবিধানিক অর্থ। কিন্তু ক্যালকুলাস মূলত এর গাণিতিক অর্থ হলো পরিবর্তনবিদ্যা। গাণিতিক অর্থ হলো পরিবর্তনবিদ্যা। এখন এই পরিবর্তনটা দুই প্রকারের, একটা হলো ডিফারেন্সিয়াল, একটা হলো ইন্টিগ্রেশন। তাহলে পরিবর্তন কত দ্রুত হচ্ছে, পরিবর্তন কত দ্রুত হচ্ছে তা হলো অন্তরীকরণ। পরিবর্তনের মোট ফলাফল কি এবং পরিবর্তনের মোট ফলাফল কত, মোট ফলাফল কত বা মোট ফলাফল কি, সেটা হলো যুগজীকরণ। এখন আমরা একটু ক্যালকুলাস নিয়ে একটু বিস্তর আলোচনা করব, তাহলেই বোঝা যাবে আসলে ক্যালকুলাস জিনিসটা কি। তাহলে আমরা যদি ক্যালকুলাস দেখি, যে ক্যালকুলাস এটা দুইটা অংশ, একটা হলো অন্তরীকরণ আর একটা হলো যুগজীকরণ, অর্থাৎ একটা হলো ডিফারেন্সিয়েশন আর একটা হলো ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশনের বাংলা অর্থ হলো অন্তরীকরণ। এটা আরেকটা অর্থ আছে, সেটাকে বলা হয় ব্যবকলন। আর ইন্টিগ্রেশনের অর্থ হলো যুগজীকরণ বা এটার আরেকটা অর্থ হলো সমাকলন। তাহলে আমরা প্রথমে আলোচনা করব হলো ব্যবকলন নিয়ে। ব্যবকলন কি বা কেন ব্যবহার করি, ব্যবকলন সূত্র কি বা এটা কি কাজে লাগছে সেই বিষয়ে। ব্যবকলন বা ডিফারেন্সিয়েশন। এক নাম্বার, ব্যবকলন কখন করব? যেমন তোমাকে বলা হলো যে একটি গাছ 20 বছরে 30 ফিট লম্বা হয়েছে। এখন 10 সেকেন্ডে গাছটি কতটুকু উচ্চতা বা বৃদ্ধি পেয়েছিল সেইটুকু যদি তোমাকে বের করতে বলে, তাহলে তুমি যদি নর্মাল হিসাব করে দেখো বিষয়টা অনেক কঠিন। আমি আবার বলছি যে একটি গাছ 20 বছরে 30 ফিট বেড়েছে। এখন তোমাকে বলা হলো গাছটি 10 সেকেন্ডে কতটুকু বৃদ্ধি পেয়েছিল। এছাড়া তোমাকে যদি আরও বলা হয় যে তোমার শরীরের ওজন 70 কেজি, এখন তোমার শরীরে একটা কোষের ওজন তুমি বের করো বা নির্ণয় করো, তাহলে এক্ষেত্রেও দেখো এই বিষয়গুলো একটু জটিল, কিন্তু আমরা এই ব্যবকলনের সাহায্যে বা ডিফারেন্সিয়েশনের সাহায্যে আমরা এই বিষয়গুলো খুব সহজেই বের করতে পারি। অর্থাৎ বৃহৎ একটা বড় মান থেকে আমরা ছোট একটা মান বের করতে পারি। তাহলে ব্যবকলন কখন করব? বড় কোনো মান থেকে আমরা যখন ছোট মান বের করব তখন আমরা ব্যবকলন করব। তারপরে দ্বিতীয় অপশন, যে এটা কীরকম আচরণ করে, এটা কীরূপ আচরণ করে, এখন
এটা আসলে বাঘের মতো আচরণ করে, বাঘ এর মতো, কিন্তু কিন্তু সরাসরি সরাসরি বাঘ নয়, সরাসরি বাঘ নয়। কিভাবে আর কেন এটাকে বাঘের মতো আচরণ করে? ধরো তোমাকে বলা হলো যে তোমার কাছে 20,000টি কমলা লেবু আছে, যার বাজার মূল্য 1 লক্ষ টাকা। তাহলে একটি কমলা লেবুর দাম কত? কি বলা হলো যে 20,000টি কমলা লেবু আছে, যার দাম 1 লক্ষ টাকা। তাহলে একটি কমলা লেবুর দাম কত? তাহলে আমরা 1 লক্ষকে 20,000 ভাগ করলে এখানে একটি কমলা লেবুর দাম পাই কত? 5 টাকা। অর্থাৎ আমরা ভাগ করে এটা বের করতে পারি। অথবা তোমাকে একটু আগে যে বলেছিলাম, একটি গাছ 10 বছরে বৃদ্ধি পেয়েছে হলো 30 ফিট, 10 সেকেন্ডে বৃদ্ধি পরিমাণ। তাহলে এটাকে আমরা বাঘের সাহায্যে বের করতে পারি। অর্থাৎ এটা ব্যবকলন কিসের মতো আচরণ করে বলো? বাঘের মতো আচরণ করে, কিন্তু সরাসরি এটাকে আমরা বাঘ বলবো না। তারপর সেই তৃতীয় 3 নম্বরটা হলো অপারেটর। অপারেটর বিষয়টা কি? অপারেটর হলো যার উপর অপারেট করা হয়। যেমন একজন ডাক্তার, উনি অপারেট করে কার উপর? রোগীর উপর। একজন ড্রাইভার, তিনি অপারেট করে কোথায়? তিনি অপারেট করে গাড়ির উপর। একজন টিচার, তিনি অপারেট করে স্টুডেন্টের উপর। ঠিক এরকম ব্যবকলনও কিছু জায়গায় অপারেট করে, এবং সেই অপারেটরগুলো হলো এরকম: ডিডিএক্স, ডিডিওয়াই, ডিডিজেড, হ্যাঁ, ডিডিটি, এরকম অসংখ্য আছে। এখন কার উপর অপারেট করবে? কার উপর অপারেট করবে? যেমন ডিডিএক্স, এখানে দেখো চলককে এক্স এর উপর অপারেট করবে। ডিডিএক্স মানে কি? এক্স এর উপর অপারেট করবে, এক্স এর উপর। ঠিক একইভাবে আমি যদি লিখি ডিডিওয়াই, তাহলে কার উপর অপারেট করবে? ওয়াই এর উপর অপারেট করবে। তাহলে আমরা বলছি কি, ব্যবকলন বা অন্তরীকরণের অপারেটর কি কি? ডিডিএক্স, ডিডিওয়াই, ডিডিজেড, ডিডিটি। অর্থাৎ কার উপর অপারেট করবে? যার সাপেক্ষে চলক থাকবে। ধরো এখানে চলক আছে এক্স, তাহলে এক্স এর উপর অপারেট করবে। এখানে ওয়াই থাকলে ওয়াই এর উপর, এখানে টি থাকলে টি এর উপর, বি থাকলে জেড থাকলে জেড এর উপর। তারপরে আসে আমরা সূত্র। ব্যবকলনের সাধারণ সূত্রগুলো কিভাবে ব্যবহৃত হয়? সূত্র, 4 নম্বর সূত্র। যেমন একটু আগে আমরা লিখছি ডিডিএক্স, তাহলে এক্ষেত্রে আমরা যদি একটা সূত্র লিখি যে ডিডিএক্স অফ ওয়াই, খেয়াল করো আমি যখন ডিডিএক্স লিখছি তাহলে কার উপর অপারেট করছে? এক্স এর উপর। বাট এখানে আছে কি? ওয়াই। যখন এক্স ব্যতীত অন্য কোনো রাশি থাকবে তখন এই রাশিটাকে ধ্রুবক ধরা হয়, আর যে কোনো ওই চলক ব্যতীত থাকলে সেই ধ্রুবক সমান হয়ে যাবে 0। এটা ব্যবকলনের প্রধান শর্ত। দ্বিতীয় শর্তটা হলো, যখন আমার এরকম রাশি থাকবে, ধরো এক্স কিউব, এখানে কি আছে? চলক এক্স, এখানে চলক কি আছে? এক্স। তখন এটাকে আমরা এরকম লিখতে পারি, পাওয়ারটা আসবে এখানে, আর এখানে এক্স লিখে পাওয়ার যত ছিল তার থেকে কমে যাবে, তার মানে 3x²। যেমন এরকম যদি থাকতো ডিডিএক্স x⁻19, তাহলে আমরা কি করতাম? এখানে 19 লিখতাম, লিখে x⁻19 - 1 অর্থাৎ 18 এখানে লিখতাম। তাহলে ব্যবকলনের নর্মালি যে সূত্রটা ডিডিএক্স অফ x⁻n, এটাকে লেখা যায় n × x⁻n - 1। তারপরে আসি আমরা 4 নাম্বার 5 নাম্বার অপশনে। 5 নাম্বার অপশন, সেটা হলো যে এর ফলাফল কি? এর ফলাফলটা কি হবে? অর্থাৎ ব্যবকলনের ফলাফল কি? পরিবর্তন কত দ্রুত হচ্ছে, পরিবর্তন কত দ্রুত হচ্ছে তার নির্ণয়, সেইটাই হলো তার নির্ণয়, সেটাই হলো ব্যবকলন বা ডিফারেন্সিয়েশন। ব্যবকলন বা ডিফারেন্সিয়েশন। আমি আবারও বলছি যে অন্তরীকরণে আমরা কখন অন্তরীকরণ করব? যখন বড় কোনো মানকে আমরা ছোট মানে পরিণত করব, তখন আমরা অন্তরীকরণ করব।
এটা কিসের মতো আচরণ করে? এটা বাঘের মতো আচরণ করে, বাঘ, বা এটা সরাসরি আমরা বাঘ বলবো না। এরপর আছে এটা অপারেটর কি, যে ডিডিএক্স, ডিডিওয়াই, ডিডিজেড, ডিডিটি এরকম অসংখ্য থাকতে পারে, যার সাপেক্ষে থাকবে তার উপর অপারেট করবে, অন্য রাশিগুলোকে অপারেট করবে না। তারপরে সূত্র, এটা আমরা মানে দুইটা সূত্র দেখালাম, কিন্তু অসংখ্য সূত্র আছে, আমরা পরে বিস্তারিত পড়ব। আর সমাকলনের ফলাফল কী হবে, পরিবর্তনটা কত দ্রুত হচ্ছে সেটা নির্ণয় করাই হলো অন্তরীকরণ। এখন এই অন্তরীকরণের সংজ্ঞাটা আমরা একটু লিখে রাখবো, অন্তরীকরণের সংজ্ঞাটা আমরা একটু লিখে রাখবো, যা পরবর্তীতে আমাদের একটু কাজে লাগবে। অন্তরীকরণ বা ইংলিশে এটাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন বা এটাকে বলা হয় ব্যবকলন। স্বাধীন চলকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র, স্বাধীন চলকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য, স্বাধীন চলকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য অধীন চলকের, স্বাধীন চলকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য অধীন চলকের যে পরিবর্তন হয় তাকে স্বাধীন চলকের সাপেক্ষে, অধীন চলকের অন্তরীকরণ বলে। আবারও বলছি যে স্বাধীন চলকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য অধীন চলকের যে পরিবর্তন হয় তাকে স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকে অন্তরীকরণ বলে। এখন আমরা পর্ব হলো যুগজীকরণ বা সমাকলন। যুগজীকরণ বা সমাকলন, ইংলিশে বলা হয় ইন্টিগ্রেশন। এক নম্বরের কন্ডিশন, কখন সমাকলন করব। এক নম্বর, কখন সমাকলন করব। আমরা ব্যবকলন দেখে আসছি যে বড় কোনো মান থেকে আমরা ছোট মান পাইতে গেলে সেই ক্ষেত্রে আমরা কি করেছি, ব্যবকলন করেছি। এখন আমরা আসছি কখন সমাকলন করব। যেমন তোমাকে যদি বলা হয় যে তুমি তোমার বাসা অর্থাৎ ময়মনসিংহ থেকে তুমি ঢাকা যেতে তুমি যে গাড়িটি ইউজ করেছো সেখানে 20 লিটার জ্বালানি তেল লেগেছে। এখন তুমি তোমার বাসা হতে চাঁদের দেশে যেতে চাও, কত পরিমাণ জ্বালানি তেল লাগবে। তো এক্ষেত্রে একটু খেয়াল করো, তুমি তোমার বাসা অর্থাৎ ময়মনসিংহ থেকে শুরু করে তুমি ঢাকা পর্যন্ত গিয়েছো, সেখানে 20 লিটার জ্বালানি তেল লেগেছে। কিন্তু তুমি যদি চাঁদের দেশে যেতে অর্থাৎ চাঁদে যেতে চাও, তাহলে তুমি সেই পরিমাণটা জানো না, কত দূর যাচ্ছ বা কত মিটার যেতে হবে বা কত লিটার তেল লাগবে, এটা তুমি কিছুই জানছো না। তাইলে এখানে তো জ্বালানি তেল পরিমাণ নির্ণয় করাটা খুব কঠিন, এত সহজ না। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা ক্যালকুলাস ব্যবহার করে ওই মানগুলো খুব সহজেই বের করে ফেলতে পারি, অর্থাৎ ছোট একটা মান থেকে বড় মান কিভাবে অনুমান করতে পারি। অথবা তোমাকে বলা হলো যে একটি ফুটবল তুমি একটি দেয়ালের উপর কিক দিতে, বা তোমাকে একটা নির্দিষ্ট দূরত্বে 10 মিটার উপরে একটা ফুটবল তোমাকে কিক দিতে বলা হলো একটা গোল পোস্টে। কিন্তু আবার বলা হলো যে তুমি উক্ত ফুটবলটিকে শূন্যে কিক দাও। তাহলে তুমি যখন গোল পোস্টে কিক দিবে তখন কিন্তু তুমি তার দূরত্বটা মাপো, কিন্তু তুমি যখন শূন্যে তুমি কিক দিচ্ছ তখন কিন্তু তার দূরত্বটা খুব সহজে বের করা যায় না। কিন্তু আমরা এই সমাকলন ব্যবহার করে খুব সহজে এই দূরত্বগুলো বের করতে পারি। যেমন তাহলে আমরা কি বলছি, ব্যবকলনের ক্ষেত্রে আমরা বলছিলাম বড় মান থেকে কি পাওয়া, ছোট মান
কিন্তু সমাকলনের ক্ষেত্রে আমরা কি করব, ছোট মান বা ক্ষুদ্র মান থেকে আমরা কি পাবো, বড় মান পাবো। অর্থাৎ ছোট মান থেকে বড় মান ব্যবহার করার জন্য যখন আমরা কি করব বলো, সমাকলন ব্যবহার করব। তারপরে এটা এই সমাকলন কিসের মতো আচরণ করে, কিসের মতো আচরণ করে, খেয়াল করবে একটু, এটা কিসের মতো আচরণ করে। দেখো বলা হলো যে তোমার কাছে একটি কমলা আছে যার দাম হলো 10 টাকা। এখন 1000টি কমলার দাম কত? তোমার কাছে একটি কমলা আছে, ছোট একটা মান, সেখান থেকে তুমি 10,000 কমলা পেতে চাও, তাহলে তার দাম কত? তাহলে আমরা একটু সহজে বের করে ফেলতে পারি। 10কে 1000 দ্বারা গুণ করলে যে মানটা পাওয়া যায় সেইটাই 1000টি কমলার দাম। তাহলে আমরা এটা বলতে পারি গুণের মতো আচরণ করে, গুণের মতো। হ্যাঁ, কিন্তু আমরা সরাসরি এটাকে কি বলবো না, বলো, গুণ বলবো না। গুণের মতো আচরণ করে কিন্তু সরাসরি এটাকে গুণ বলবো না। এরপরে আসে আমরা অপারেটর। হ্যাঁ, সমাকলনের ক্ষেত্রে যোগযোগ অন্তরীকরণের ক্ষেত্রে অপারেটর ছিল ddx dy, কিন্তু সমাকলনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট এরকম একটা চিহ্ন আছে। এই চিহ্নটাকে বলা হয় সামেশন চিহ্ন। সামেশনের প্রথম অক্ষর কে সম্প্রসারিত করলে এরকম একটা চিহ্ন পাওয়া যায়। হ্যাঁ, তো এটাকে এরকম চিহ্ন দ্বারা লেখা যায় dx dy dz ইত্যাদি। এখন এখানে দেখো কে অপারেট করবে, কাকে অপারেট করবে, এখানে এক্স কে অপারেট করবে, এক্স এর উপর অপারেট হবে। ওয়াই যখন থাকবে ওয়াই এর উপর অপারেট হবে, জেড এর উপর অপারেট হবে। তাহলে অপারেটরকে কি ডিএক্স ডিওয়াই ডিজেড ডিটি এরকম অসংখ্য থাকতে পারে, ডিএন এরকম যে কোনো রাশি থাকতে পারে। এখন আমরা যদি এটা সূত্র দেখতে চাই, যে আগেরটার সাথে মিলিয়ে 4 সূত্র দেখো, একটু আগে লিখছি ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এটাকে আমরা সরাসরি এরকম লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স প্লাস সি। এই সিটাকে বলা হয় সমাকলনীয় ধ্রুবক, সমাকলন ধ্রুবক। কেন এই ধ্রুবকটা হয় আমরা যখন বিস্তারিত পড়ব তখন আমরা এটাকে নিয়ে তোমাদেরকে এটা ব্যাখ্যাটা দিয়ে দিব। এখন জাস্ট একটু মনে রাখো যে কোনো সমাকলনের যে আনসার লিখতে চাই, আনসার সাথে একটা প্লাস সি লিখতে হয়, সেই সিটাকে বলা হয় সমাকলন ধ্রুবক। হ্যাঁ, এই সিটা হলো সমাকলন ধ্রুবক। এখন এখানে দেখো, যদি এরকম থাকতো ডিওয়াই, এখানে যদি থাকতো ডিওয়াই, তাহলে এখানে কিছু না, তো আমরা লিখতাম ওয়াই প্লাস সি। তো এখন যদি এরকম থাকতো যে এক্স স্কোয়ার ডিএক্স, তখন আমরা লিখতাম এক্স টু দি পাওয়ার 2 + 1 / 2 + 1। এটা সমাকলন ধ্রুবক, এটা প্রমাণও আছে, আমরা পরে পড়ব। তাহলে নর্মালি সমাকলন যে সূত্রটা আছে এক্স টু দি পাওয়ার n অফ ডিএক্স, তাহলে এইটার সাথে যদি মিলিতে চাই তাহলে আমরা এরকম লিখতে পারি এক্স টু দি পাওয়ার n + 1 ভাগ হলো n + 1 + c। এটা হলো সমাকলনের সাধারণ সূত্র। এরপরে আসুন এই সমাকলনের ফলাফল কি, অর্থাৎ 5 নম্বর ফলাফল। সমাকলনের ফলাফল কি? সমাকলনের ফলাফল হলো মোট পরিবর্তন কি পরিমাণ, মোট পরিবর্তন কি পরিমাণ, মোট পরিবর্তন কি পরিমাণ তা নির্ণয়, সেটা হলো সমাকলনের তা নির্ণয়, সেটা হলো সমাকলনের ফলাফল। আমি আবার বলছি, সমাকলন কখন করব আমরা? ছোট মান থেকে যখন আমরা কোনো বড় মান পেতে যাব তখন আমরা সমাকলন করব। এরপর এটা কিসের মতো আচরণ করে? গুণের মতো আচরণ করে, কিন্তু সরাসরি আমরা এটাকে গুণ বলবো না। তারপর আমরা বলছি এর অপারেটর কি, ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে যে কোনো চলক হতে পারে, ডিএক্স ডিওয়াই ডিজেড এরকম। হ্যাঁ, তারপরে আমরা বলছি এর সূত্র কি, যে ইন্টিগ্রেশন ডিএক্স এক্স প্লাস সি, সিটাকে বলা হয় সমাকলন ধ্রুবক। যে কোনো ইন্টিগ্রেশনের সূত্রে আমরা ব্যবহার করবো, এখানে একটা ধ্রুবক আসবে, সমাকলন ধ্রুবক বলা হয়, সেটাকে সি লিখতে হবে। এখন নর্মালি সূত্র একশো পাওয়ার এনে। আর সমাকলনের ফলাফল কি, যে মোট পরিমাণ কি বা মোট পরিবর্তনটা কি, সেই পরিমাণটা কত সেইটাকে বের করা। এখন আসি এই যোগজীকরণে একটা নোট আমরা একটু লিখে রাখবো,
যে যুগজীকরণের ক্ষেত্রে আমরা জানি যে ইহা অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া বা প্রতি অন্তরজ প্রক্রিয়া। তো আমরা যুগজীকরণে এই নোটটা একটু লিখে রাখবো, যুগজীকরণ। যুগজীকরণ হলো অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া বা প্রতি অন্তরজ প্রক্রিয়া। প্রতি অন্তরজ প্রক্রিয়া আমরা আজকে মূলত আলোচনা করব হলো অন্তরীকরণ নিয়ে। অন্তরীকরণের বিশেষ কিছু অংশ আছে। এর বিশেষ অংশসমূহ। এক নাম্বার, এর বিশেষ অংশের মধ্যে প্রথম অংশটাই হলো লিমিট, দ্বিতীয় অংশটা হলো লিমিট সাধারণ সূত্র, তিন নাম্বারটা হলো পর্যায়ক্রমিক অন্তরীকরণ, চার নাম্বার হলো অন্তরীকরণের প্রয়োগ। আমি আবারও বলছি যে আমরা অন্তরীকরণ কি সেটা দেখলাম, যুগজীকরণ কি সেই অংশটুকু দেখলাম। আমরা এখন অন্তরীকরণ নিয়ে আলোচনা করছি। অন্তরীকরণের বিশেষ অংশসমূহের মধ্যে কে আছে? লিমিট, সাধারণ সূত্র, পর্যায়ক্রমিক অন্তরীকরণের প্রয়োগ। তো প্রথমেই আমরা আসি লিমিটে। লিমিট শব্দের অর্থ হলো সীমা। কিসের সীমা সেটা? মানে লিমিট শব্দের অর্থ হলো সীমা, বাট এটা কিসের সীমা? এটাকে বলা হয় মানের সীমা। যেমন আমরা এখানে কোথাও এরকম পাইলাম যে লিমিট x টেন্স টু 2, এটাকে বলা হয় x টেন্স টু 2। এই চিহ্নটার নাম হলো টেন্স টু। এর বাংলা অর্থ হলো হতে চায়। যেমন এখানে লিমিট x টেন্স টু 2 কি হতে চায়? যেমন এখানে আছে 2.0001 দিয়ে আর অসংখ্য মান হইতে পারে, 2.1001 এরকম অসংখ্য হইতে পারে, আরও অসংখ্য মান হইতে পারে, যেমন 1.999। হ্যাঁ, তাহলে আমি বলতে পারি যে 2-এর চেয়ে এই যে সংখ্যাটা পাইছি, 2-এর চেয়ে বেশি বা কম হতে চায়। এই চিহ্নটা যখন আমরা দেখব x টেন্স টু 2-এর চেয়ে বেশি বা কম হতে চায়। এখন কখনো এরকম পাই যে লিমিট x টেন্স টু 0, 1/x, এর মান কত? এখন দেখো সরাসরি আমি যদি এখানে 0টা বসাই তাহলে এখানে বসা হয়ে যাবে, দেখো যে 1/0, এটা কি হয়ে গেল? অসংজ্ঞায়িত। একটু খেয়াল করো তো, এখানে অসংজ্ঞায়িত কোনো রাশি আমরা বের করতে পারি না, অর্থাৎ এখানে 0 বসালে এটা অসংজ্ঞায়িত হয়। তাই 0-র কাছাকাছি যে কোনো মান বসালে, অর্থাৎ একজাক্টলি 0 না বসিয়ে যে কোনো মান বসালে এখানে আমরা একটা মান ব্যবহার করতে পারি। সেটা কার মাধ্যমে সম্ভব? লিমিটের মাধ্যমে সম্ভব। তো আরেকটা উদাহরণ যদি দেখাই যে লিমিট x টেন্স টু 3, x² - 9/x - 3। এখানে যদি আমি সরাসরি 3 বসাই, দেখো 3² - 9, হ্যাঁ 3 - 3, অর্থাৎ 0/0। এটাও দেখো অসংজ্ঞায়িত। হ্যাঁ, এখন এটাকে আমরা কিন্তু এই সরাসরি মান বসালে এটা পাই না, বা এটা সরাসরি মান বের করলে করা যায় না। কিন্তু এই অঙ্কটাকে যদি আমি এরকমভাবে করতে চাই, এর মান বের করা সম্ভব। যে কীরকম? যে আমি যদি এরকম লিখি যে লিমিট x টেন্স টু 3, x² - 9/x - 3, তখন আমরা এটাকে লিখতে পারি লিমিট x টেন্স টু 3,
তখন এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এইটুকু একটু কাটা যায়, তাহলে এখানে পাওয়া যায় হলো লিমিট এক্স টেন্স টু থ্রি এক্স প্লাস থ্রি। এখন থ্রি যদি বসায় একটা মান পাওয়া যাবে, একটা অসংজ্ঞায়িত রাশি পাওয়া যাবে না, অর্থাৎ থ্রি প্লাস থ্রি তখন কথা হলো সিক্স। অর্থাৎ লিমিটের মাধ্যমে আমরা কিছু অসংজ্ঞায়িত রাশিকেও বর্ণনা করতে চাই। তবে এই উক্ত লিমিট পড়তে হলে আমাদের যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ জানা দরকার সেটা হলো কোনো রেখার ঢাল নির্ণয়। ঢাল, এখন ওই ঢাল করতে হলে আমাকে একটু সরল রেখার দিকে একটু যেতে হবে। আমরা এখন একটু ঢাল সম্পর্কে জানবো, যে সরল রেখার ঢাল, সরল রেখার ঢাল বা স্লোপ। ঢাল বলতে আমরা কি বুঝি? ঢাল বলতে আমরা বুঝি যে কোনো সরলরেখা তার একশকে ধনাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক টেনজেন্টকে ঢাল বলা হয়। এটা নর্মালি আমরা সূত্রের মাধ্যমে পড়ছি বা ব্যাখ্যার মাধ্যমে পড়ছি বা একটা সংজ্ঞা পড়ছি, কিন্তু এটা বিস্তারিত ব্যাখ্যাটা আমাকে জানতে হবে যে ডাল জিনিসটা কি। দেখো, যদি এরকম মনে হয় যে আমরা যে সংজ্ঞাটা বললাম যে একশকে ধনাত্মক দিকের সাথে যে কোনো উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক টেনজেন্টকে ঢাল বলা হয়, এরকম আমরা চিন্তা করি যে এক্স ও এক্স ড্যাশ, হ্যাঁ, ওয়াই ও ওয়াই ড্যাশ, তখন এরকম একটা কোণ নেই, সেটাকে বলি টেন থিটা, সেটাকে আমরা বলি ডাল বা এটাকে এম দ্বারা প্রকাশ করি। কিন্তু এটার যদি মানে ব্যাখ্যাটা হতে চাই, তাহলে আমরা বলতে হবে ঢাল মূলত হলো পরিবর্তনের হার। ডাল হলো, আমরা লিখব ডাল হলো পরিবর্তনের হার। সেটা কীরকম পরিবর্তনের হার, এটা যদি আমরা একটা চিত্র অঙ্কন করি তাহলে বুঝতে পারবো। ধরো এটা একটা রেখা, হ্যাঁ, ঠিক এখানে এটা আরেকটা রেখা, এইদিকে নিলাম আমি সময় টি, আর এই বরাবর নিলাম আমরা উন্নয়ন, অর্থাৎ নির্দিষ্ট সময়ে উন্নয়ন এবং সময়, আর এই বরাবর কি নিলাম বলো, উন্নয়ন। তাহলে খেয়াল করব যে এখানেও আমরা নিলাম সময় টি, এখানে বললাম আমরা উন্নয়ন ডি। এখন একটা সূচক রেখা আমরা এরকম মার্কিং করলাম, একটা সূচক রেখা এইরকম, আর একটা সূচক রেখা দিলাম এইরকম। এই সূচক রেখাটা হলো উন্নতির ধাপ, এটাকে আমরা বললাম উন্নতির ক্রম, এটাকে উন্নতির ক্রম বললাম, এটাকে উন্নতির ক্রম বললাম। এখন উন্নতির ক্রম একটু খেয়াল করে দেখো, আমরা যখন ক্রিকেট খেলা দেখি তখন এরকম একটা সূচক রেখা থাকে, কিছু নিচ বরাবর থাকে, কিছু উপর বরাবর থাকে। তাহলে এখানে দেখো উন্নতির ক্রমটা কম, বাট এখানে উন্নতির ক্রমটা কি বলো, বেশি। যেহেতু উন্নতির রেখা কম, সেটাকে ধরে নিই যে এটা বাংলাদেশের সূচক রেখা, এটা বাংলাদেশের সূচক রেখা, আর এটাকে আমরা ধরে নিই যে আমেরিকার সূচক রেখা। এখন এটাকে যদি আমরা এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ বিবেচনা করি, তাহলে এটা হলো এক্স অক্ষ মান, এটা হলো ওয়াই অক্ষের মান, এটাও ঠিক এক্স অক্ষের মান ওয়াই অক্ষের মান। ধরে নিলাম যে বাংলাদেশে একটা নির্দিষ্ট সময় পর এইটুকু পরিবর্তিত হয়েছে, তাহলে এটাকে আমরা ধরবো হলো x1, এটাকে আমরা ধরবো হলো y1। এই বরাবর যখন যাবে তখন এটি, তাহলে এই অংশটুকু আমরা বলছি বাংলাদেশের পরিবর্তন, হ্যাঁ, এই জন্য অল্প অল্প করে হয়েছে x1 x2, এখানে x1 x2। এখন দেখো এইখানে এইটুকু হলো x1, এইটুকু কত বলো y1, এইটুকু কত, এইটুকু সাপেক্ষে যদি বলি এটা হলো x2, এটা হবে y2। এখন খেয়াল করব যে এইখানে যে আমরা ডালটা বের করেছি, এটাকে আমরা বলতে পারি এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। কি বললাম বলো, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। যেমন কি পরিবর্তন, এক্স এর পরিবর্তন যদি আমরা মানে ক্যালকুলেশন করি, বা এক্স এর পরিবর্তন কতটুকু, এই সম্পূর্ণটুকু হলো x2, এই সমানুপাত x1, তাহলে পরিবর্তন হয়েছে কোনটুকু অংশ, এই অংশটুকু, তাহলে এটাকে আমরা বলতে পারি x2 মাইনাস x1। y এর পরিবর্তন সেটা কত বলো, y2 মাইনাস y1। তাহলে আমরা এরকম বলতে পারি x2 মাইনাস x1 পরিবর্তনের জন্য y এর পরিবর্তন হয় কত বলো,
y2 মাইনাস y1। এটা যদি আমরা এরকম লিখি যে x2 মাইনাস x1 পরিবর্তনের জন্য পরিবর্তিত হয় কত বলো, y2 কত পরিবর্তিত হয় y মাইনাস y2 মাইনাস y1। তাহলে একক পরিবর্তনের জন্য পরিবর্তিত হয় y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এটাকে আমরা বলি ঢাল অর্থাৎ পরিবর্তনের হার। তাহলে দুইটার ক্ষেত্রে দেখো একই বিষয় আমরা লিখলাম, সুতরাং এটাকে আমরা বলবো ঢাল। কত বলো, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এখানে যে y1 y2 এটাকে বলা হয় কুটি, তাহলে আমরা লিখবো কুটি দ্বয়ের অন্তর ভাগ হলো বুজ দ্বয়ের অন্তর। কুটি দ্বয়ের অন্তর ভাগ হলো বুজ দ্বয়ের অন্তর, এটাকে আমরা বলবো ঢাল। এটাকে আমরা m দ্বারা প্রকাশ করা যায়। এখন এই যে আমরা লিখলাম y2 মাইনাস y1, এটাকে যদি আমরা একটা পরিমাণ বের করতে চাই, ঢালের পরিমাণ নির্ণয়, তাহলে একটা চিত্রের সাপেক্ষে যদি আমরা ব্যাখ্যা করতে চাই যে এইরকম, দেখো যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু, এটা যদি থিটা হয় তাহলে এটা হবে থিটা। ধরো এই বিন্দু স্থানাঙ্ক x1 আর এইটুকু হলো y1, তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক হলো x1 y1। আমার এই বিন্দু এইটুকু অংশ হলো x2, এইটুকু হলো y2, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হলো, এই সম্পূর্ণটা হলো y2, তাহলে বিন্দু স্থানাঙ্ক হলো x2 y2। তাহলে এখানে ঢাল বা m ইকুয়াল টু আমরা বলতে পারি y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। y2 মাইনাস y1, যে y2 সম্পূর্ণটা সেখানে পরিবর্তিত হয়েছে কোনটুকু, এইটুকু বাদ y2 মাইনাস y1। ঠিক একইভাবে x এর ক্ষেত্রে ঠিক তাই। তাহলে y2 মাইনাস এটা কুটি দ্বয়ের অন্তর বাই বুজ দ্বয়ের অন্তর। এখন দেখো y2 মাইনাস y1, এই যে অংশটা এটা কি তার লম্ব, এই অংশটুকু বলতো সেটা কি তার ভূমি, তাহলে লম্ব বাই ভূমি আমরা এটাকে বলতে পারি লম্ব, এটাকে আমরা বলতে পারি কি বলো, ভূমি। আর লম্ব বাই ভূমি এটাকে আমরা বলতে পারি কত বলো, ট্যান থিটা। এটা যদি থিটা দিই তাহলে এটাকে বলা যাবে ট্যান থিটা। তাহলে আমরা এখান থেকে ডালের সংজ্ঞাটা বলতে পারি কি, যে কোনো সরল রেখা তার একশকে ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে কি বলা হয়, ঢাল। এটা কি বলা হচ্ছে ঢাল আসল সংজ্ঞা। তাহলে আমরা কি বলছি দেখো, একশকে ধনাত্মক দিকের সাথে কোনো সরল রেখা ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে কি বলা হয় বলো, ঢাল বলা হয়। এখন তোমাকে যদি বলা হয় যে এত এর ঢাল নির্ণয় করো, একটা চিত্র দেওয়া হলো, দিয়ে বলবো যে ঢাল নির্ণয় করো, এই চিত্র দিয়ে বলবো যে এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে ঢাল আমরা সরাসরি লিখবো ট্যান থিটা ইকুয়াল টু, এখানে ঢাল m ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে এখানে থিটার পরে তোমার কত দেওয়া আছে বলো, 30 ডিগ্রি। তাহলে আমি সরাসরি লিখবো 1 কত বলো, √c। এখন আরেকটা চিত্র এরকম দেখানো হলো, দিয়ে তোমার এরকম একটা চিত্র দিয়ে বললো যে তার ডাল কত, এখানে দেওয়া আছে 60 ডিগ্রি, তখন তার ঢাল কত, তখন কিন্তু তুমি ভুলবশতভাবে যদি এরকম কখনো লিখে ফেলো 60 ডিগ্রি, তাহলে কিন্তু তুমি ভুল করে ফেলো। কারণটা কি, এখানে বলা হয়েছে একশকে ধনাত্মক দিকের সাথে, তাহলে আমরা কিন্তু এখানে ধনাত্মক দিক বলতে আমরা কি বুঝি, ঘড়ির কাঁটার বিপরীত দিকটাকে বলা হয় ধনাত্মক দিক, আর ঘড়ির কাঁটার দিকের দিকটাকে বলা হয় মানে ঋণাত্মক দিক। কিন্তু এখানে দেখো 60 ডিগ্রিটা যে দেওয়া আছে, এটা কিন্তু ঘড়ির কাঁটা
কোন দিকে দেওয়া আছে? দিকে দেওয়া আছে, তাহলে এটা কি আছে? ঋণাত্মক। তার মানে এই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে, এখানে মোট পরিমাণ কত আছে? 180, সেখান থেকে বাদ দিতে হবে কত ডিগ্রি? 60 ডিগ্রি, তখন থাকে কত? 120 ডিগ্রি। অর্থাৎ 10, এটাকে তখন আমরা লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এটাকে যখন আমি কোঅর্ডিনেট ইউজ করবো, 10 90 আছে একটা, 10 হয়ে যাবে কট, আর এটা সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন পজিটিভ, সুতরাং হয়ে যাবে মাইনাস 30 ডিগ্রি, তখন এটার মান হবে -√3। -√3 মানে কি? এই যে 10 এর মানটা যে পাইছি, এখানে ঢালের মানটা আমরা কি পাইছি বলো? মাইনাস। তাহলে আমরা বলতে পারি এটা ছিল ধনাত্মক ঢাল, এটা ছিল ধনাত্মক ঢাল, হ্যাঁ, আর এটা কি হবে তখন? ঋণাত্মক ঢাল, ঋণাত্মক ঢাল। তাহলে ঢাল ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। আবার কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমরা এরকমও পাব যে এরকম একটা দেওয়া আছে, এরকম দেওয়া আছে, দুইটা বিন্দু দেওয়া আছে, হ্যাঁ, দুইটা বিন্দু দেওয়া আছে, একটা দেওয়া আছে 3 4 আর একটা দেওয়া আছে 7 8। তার ঢাল কত? ঢাল কত? তখন আমরা ঢাল বের করব, ঢাল, তখন ঢাল বের করব হলো ওই যে ওই সূত্র দিয়ে কুটিদ্বয়ের অন্তর, 8 - 4 ভুজদ্বয়ের অন্তর, তাহলে 4/4 = 1। আচ্ছা, লিমিটের ক্ষেত্রে যদি আমরা ঢাল বের করার চিন্তা করি, তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য যদি ঢাল ব্যাখ্যা করতে বলা হয়, তাহলে আমরা এরকম একটা চিত্র, একটা ফাংশন অফ x, একটা রেখা, এই বক্ররেখাটা pxy বিন্দুতে একটা অঙ্কিত স্পর্শক, হ্যাঁ, x-কে ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। আমি আবার বলছি, দেখো y = ফাংশন অফ x, একটা বক্ররেখা pxy বিন্দুতে একটা স্পর্শক x-কে ধনাত্মক দিকের সাথে, হ্যাঁ, থিটা কোণ উৎপন্ন করেছে। আবার অল্প পরিবর্তন Δx → 0 হলে q বিন্দুটি, Δx → 0, 0 কাছাকাছি, Δx → 0 কাছাকাছি কোনো মান হলে q বিন্দুটি p বিন্দুর নিকটবর্তী হয়। অর্থাৎ আমরা লিখতে পারি তখন রেখাটির ঢাল কিভাবে? রেখাটির ঢাল মানে tan θ, লিমিট q টেন্ডস টু p, q এর যেহেতু কাছাকাছি, তখন এটা এই রেখা বরাবর আসে, তখন এটা সাই, অর্থাৎ tan সাই। এখন কতটুকু পরিবর্তন হয়েছে এখানে? ভুজদ্বয়ের অন্তর বাই কুটিদ্বয়ের অন্তর, তাহলে এই কুটিদ্বয়ের অন্তর, তাহলে কত? y + del y, যে y + del y - y, x + del x - x, তাহলে আমরা এখানে x কাটা, হ্যাঁ, Δx → 0, 0 কাছাকাছি যেহেতু, তাহলে del y / del x, এটাকে আমরা লিখতে পারি dy/dx। এটাই আমরা লিমিটের মাধ্যমে বলি যে তার ঢাল নির্ণয়। এখন নেক্সট দিন আমরা যে লিমিটের যতগুলো অঙ্ক আছে করে ফেলবো।